দাদা, সার্জিও গৌর বাংলাদেশে নাকি হুম, আসছেন। তো উনি আসলে তো হুম, সম্ভবত আমাদের সরকার প্রধানদের সাথে কথা বলবেন। এখনো এতটুকু জানি হুম। না যে উনি আপনার ভারতের যে অ্যাম্বাসেডর বাংলাদেশে আছেন, দীনেশ ত্রিবেদী, ওনার সাথে দেখা করবেন কিনা। আসলে কি কারণে আসছেন বলে মনে হয় হঠাৎ এই সফর? এদিকে আপনাদের ভারতে চলছে ককরোচের অত্যাচার। না না কোনো সংযোগ কি পান? না না সংযোগ সেটার সঙ্গে আমেরিকার রাষ্ট্রদূতের ঢাকা সফরের কোনো ককরোচ আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলেই আমার মনে হয়। দুটো বিচ্ছিন্ন ঘটনা। দেখো, একটা পরিষ্কার হচ্ছে যে সার্জেই ঘোর কেবলমাত্র ভারতের রাষ্ট্রদূত নন। তিনি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ায় তার অ্যাসাইনমেন্ট। ফলে তিনি হচ্ছেন বাংলাদেশেও যে রাষ্ট্রদূত আছে তারও তিনি বস, এবং তিনিও একজন রাজনৈতিক নেতা, তিনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট নন। ফলে তিনি ঢাকায় যাচ্ছেন, আসলে স্বাভাবিকভাবে তার যেটা মানে এখতিয়ারে পড়ে, সেই অঞ্চলটা কেমন আছেন সেটা বুঝতে, সেখানকার পরিস্থিতি কি, রাজনৈতিক পরিস্থিতি কি, সেগুলো সবটা বোঝার জন্যই তিনি প্রথমত যাচ্ছেন বলে মনে করি। দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা শুধু নয়, দীনেশ ত্রিবেদী ঢাকায় যাওয়ার আগে সার্জেই ঘোরের সঙ্গে দেখা করে দিল্লিতে। তার সঙ্গে অলরেডি সার্জেই ঘোরের সঙ্গে দেখা হয়েছে, এবং দেখা হওয়ার পর সার্জেই ঘোর তাকে জানিয়েছিলেন, আমি ঢাকায় যাচ্ছি, হয়তো আপনার সঙ্গে দেখা হতে পারে। সেটা দেখা হবে কি হবে না সেটা পরবর্তী বিষয়। আর সার্জেই ঘোর খুব একটা প্রোটোকল মেনে চলেন না, তিনি যেটা মনে করেন সেটা করেন। এবং তার যে এই অ্যাসাইনমেন্ট, এটাও একটা, এই প্রথম এই ধরনের একজন রাষ্ট্রদূত অ্যাসাইনমেন্ট পেয়েছেন যিনি ভারত ছাড়াও আরো বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। এটা সাধারণত হয়নি কখনো আগে। ফলে তিনি বাংলাদেশে বোঝার জন্য যেটা বুঝতে, বাংলাদেশে একটা এখনো টালমাটাল পরিস্থিতি, রাজনৈতিক স্থিরতা যদি বলা যায় সেটা নেই। ফলে সেখানে আমেরিকার যেটা ইন্টারেস্ট, স্বার্থ, সেটা কতটা বর্তমান সরকার পালন করতে পারছে বা পারবেন, সেটা তাদের পক্ষে বোঝা দরকার। দ্বিতীয়ত, যেটা তার মনে আছে নিশ্চয়ই, যে ব্রেন কিস্টিনসন যখন দায়িত্ব নিয়ে এসেছিলেন, তার প্রথম কমেন্ট ছিল যে আশা করি তারেক রহমান সরকার চীন থেকে দূরে থাকবে। কিন্তু তারেক রহমান সরকার প্রথম সিদ্ধান্ত নিয়েছেন চীনে যাওয়ার। যদি মালয়েশিয়া হয়ে গিয়েছেন সেটা অন্য বিষয়, কিন্তু তাহলে চীনে গেছেন, যদিও একটা ওই আন্তর্জাতিক সামিট উপলক্ষেই গিয়েছিলেন, পরে বাইলাটারাল মিটিং করেছেন। ভারত এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে একটা বিষয় সহমত আছে, চীন। দুই পক্ষই চীন তাদের প্রতিযোগী শুধু নয়, ভারতের ক্ষেত্রে তো প্রায় শত্রু। ফলে এই অবস্থায় এই কারণে শত্রু শত্রু বন্ধু, এই কারণে ভারত যুক্তরাষ্ট্র একই রকম মনোভাব পোষণ করে যে চীনের প্রভাব যাতে, যেহেতু কথা চলছে নানা রকম বাংলাদেশে। দ্বিতীয়, রাজনৈতিক দিক থেকেও আমার কাছে মনে হয় একটা গুরুত্বপূর্ণ, আমেরিকাতেও সব খুব শিগগিরই সেনেট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ট্রাম্প প্রশাসন অনেক চাপের মধ্যে আছে। তাদের ওখানে এটা তার কনস্টিটিউয়েন্সিকে বোঝাতে হবে যে তারা গণতন্ত্রের পক্ষে। ফলে বাংলাদেশে যেটা গণতন্ত্র এখনো সুপ্রতিষ্ঠিত নয়, প্রধান একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রয়েছে, আওয়ামী লীগ, সেটা, এবং রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্র্যাটদের ফারাক আছে, পার্থক্য আছে। ডেমোক্র্যাটরা চায় আওয়ামী লীগ যেন না আসতে পারে, কিন্তু রিপাবলিকরা চায় কিনা এটা এখনো স্পষ্ট হয়। তবে রিপাবলিকানরা হয়তো চাইবে তাদের কনস্টিটিউয়েন্সিকে সমর্থন বোঝাতে যে আমরা কিন্তু একটা ইনক্লুসিভ পলিটিক্স চাই, যেমন ভারতও মনে করে ইনক্লুসিভ পলিটিক্স হওয়া উচিত। ফলে দুটি বিষয় ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সহমত আছে। ফলে এর প্রতিফলনটা উনি ঢাকায় গিয়ে কি করছেন, আমি যতদূর জানি তিনি একটা টাউন হল সভা করবেন, যেখানে প্রচুর গুণীজনরা আসবেন, বুদ্ধিজীবী আসবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ইউনূস সাহেবও ঢাকায় আছেন, তার সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। ইতিমধ্যে বাংলাদেশের একটু টালমাটাল একটা অবস্থা, রাষ্ট্রপতি হলে কে রাষ্ট্রপতি হবেন এই নিয়ে নানা রকম কথা চলছে। যিনি ইউনূসের সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন, যিনি বর্তমানে ক্যাবিনেট সচিব, তিনি হবেন কিনা, এবং ইউনূসই বা হয়ে যাবেন কিনা, এসব নানা রকম জল্পনা রয়েছে। কেউ কেউ তো সোশ্যাল মিডিয়ায় বলতে চাইছেন যে আমেরিকা হয়তো ইউনূসকেই চাইছে, এবং এখন সেটা দাদা হচ্ছে কি আপনি, হচ্ছে না ওই যে আপনার হওয়ার এই পর বোঝা যাবে। আমেরিকার অ্যাম্বাসেডর বাংলাদেশে আসা, এই যে সার্জিও গৌর এবং আপনার ভারতের ককরোচ জনতা পার্টি, এটা কেন বললাম আমি, আমাদের বাংলা একটা কথা আছে যে ঘর পোড়া গরু সিঁদুর দেখলেও নাকি ভয় পায়। যে গরুর গোয়াল ঘর জ্বলে যায় সে যখন সিঁদুর দেখে, ওইটা ওর লাল দেখে ও ভয় পায়। তো এই জন্য যে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছিল, মানে এই জন্য আমাদের কাছে এটা মনে হয় যে এখানে আবার কোনো একই নাকি একই ডিপ স্টেট কাজ করছে কিনা। না, 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 আমি তো সেটা বলতে পারবো না। কারণ তো সন্দেহ আছে। সন্দেহ আছে, নেই যে তা না। কিন্তু সেটা নয় যে তার জন্য স্যার যে কেউ ঢাকায় কেন যাবেন? তিনি এখানে বসেই তো ডিপ যেমন স্টেট এর কাজ করতে পারেন। একজন দর্শক একটা চাইলে প্রশ্ন তাকে আপনাকে পাঠিয়ে করেছে। দেওয়া হবে। না, না, প্রথম কথা আমি যেটা বললাম, এখানে ডিপ স্টেটই হোক, যেই হোক, তাকে গণতান্ত্রিক পথে হারাতে হবে ভারতের নরেন্দ্র মোদীকে। অন্য কোনোভাবে কিছু করা যাবে না।
মানে তিনি জি জি। পালিয়ে চলে যাবেন গদি ছেড়ে, এরকম এতটা এখনো পর্যন্ত সেই আন্দোলন সেই পর্যায়ে দানাবাঁধে। আন্দোলন হচ্ছে, মানুষের ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, স্পর্শকাতর বিষয়, ছাত্রদের ভবিষ্যতের বিষয়। অনেকটা যেহেতু সবসময় এই ধরনের মুভমেন্ট গুলো ছাত্ররাই শুরু করে থাকে, সেই কারণে আর বাংলাদেশে সদ্য ঘটেছে, নেপালে ঘটেছে, তারা একইভাবে হয়তো ইকুয়েট করতে চাইছেন। কিন্তু আমি বললাম যে ভারতবর্ষে যে ব্যাপ্তি তাতে সেটা হওয়া সম্ভব নয়। কেউ চাইবে না, এমনকি ভারতের বিরোধী দল চাইবে না যে নরেন্দ্র মোদীকে উৎখাত করার জন্য তারা একটা অগণতান্ত্রিক পথে উৎখাত করবেন, আর কেউ গিয়ে গণভবনে মতো বসে পড়ার মতো বসে পড়বেন। সেটা হয় না, সেটা ভারতে হওয়া সম্ভব। নাহলে তো ভারত এত বড় গণতন্ত্র চলছে কি করে? ইন্দিরা গান্ধী ভোটে হেরে যান, এত বড় ক্ষমতাশালী প্রধানমন্ত্রী। মোরারজি দেশাই হেরে গেছেন, অটল বিহারী বাজপেয়ী হেরে গেছেন, 10 বছর চালানোর পর মনমোহন সিং হেরে গেছেন, দেবেগৌড়া হেরে গেছেন, ইন্দ্র কুমার গুজরাল হেরে গেছেন, নরসিমা রাও হেরে গেছেন, সবাই প্রধানমন্ত্রী। এখনো নরেন্দ্র মোদী হারেননি। তিনি যে হারবেন না তার কোনো গ্যারান্টি কিছু নেই, হারতেও পারেন। সেটা তো 2029, তার আগে কিছু না। দাদা, আপনি সম্ভবত আপনাদের পররাষ্ট্র মন্ত্রী বা স্পোকম্যানের কাছে আপনি একটা প্রশ্ন রেখেছিলেন শেখ হাসিনা বিষয়ে গত এই 7-10 দিনের ভেতরে। আসলে আপনার প্রশ্নটা কি ছিল, কার কাছে রেখেছিলেন এবং জবাবটা কি পেয়েছিলেন? না, আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে যে শেখ হাসিনা ঘোষণা করেছেন যে তিনি ডিসেম্বরে ফিরতে চান, এবং সেক্ষেত্রে ভারত সরকার কোনো আলাপ আলোচনা করছে কিনা তারেক রহমান সরকারের সাথে। তো উনি উত্তর দিয়েছিলেন যে আহ, যে ভারতের কাছে একটা বন্দি প্রত্যর্পণের একটা অনুরোধ রয়েছে বাংলাদেশ সরকারের থেকে। ফলে ফেরার বিষয়টা, উনি যেভাবে ফেরার কথা বলছেন, তিনি তো স্বেচ্ছায় যেতে চাইছেন, তাই না? স্বেচ্ছায় যেতে চাইছেন, চলে যায়। আর ভারত সরকারের ঘোষিত নীতিও যে স্বেচ্ছায় যেতে চাইলেই যেতে পারেন, ভারত আটকাবে না। কিন্তু দ্বিতীয়ত হচ্ছে যে যদি ওইভাবে ফেরত দিতে হয় প্রত্যর্পণ চুক্তি অনুসারে, তাহলে তার আইনি দিক এবং বিচার বিভাগীয় দিক দেখে তখন সেই সিদ্ধান্ত নেওয়া, এবং সেই সিদ্ধান্তটা খুব মানে দীর্ঘ প্রক্রিয়া, খুব তাড়াতাড়ি হওয়ার কোনো ব্যাপার নয়। আপনাদের যেমন একজন আর্থিক অপরাজিত ভারতে তার বিচার চলছে। এমনকি আর একটা প্রশ্ন পরে ব্রিফিং এ করেছিলাম যে হাদি হত্যাকারীদের ফেরতের ব্যাপারে, তো তার একই উত্তরই ছিল আমাদের এখানে আদালতে তাকে দোষী সাব্যস্ত হতে হবে, তবেই তাকে ফেরত দেওয়া যেতে পারে। কিন্তু আর দ্বিতীয়ত ফেরত না দেওয়া, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে যদি কারোর ফাঁসি হয়, রাজনৈতিক কারণে তাকে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে ফেরত দেওয়া হবে না, ওটা চুক্তিতেই লেখা আছে। ভারত থেকেও বাংলাদেশ থেকেও যেসব উলফা জঙ্গিদের ভারতে আনা হয়েছিল তাদের কারোর ফাঁসি হয়নি। তাদের বিরুদ্ধে কিন্তু মৃত্যুদণ্ডের অভিযোগ কারো ছিল। ভারত পর্তুগাল থেকে একজন কুখ্যাত আসামিকে ভারতে আনিয়েছিল, আবু সালেম। তাকে লিখিত প্রতিশ্রুতি দিতে হয়েছিল তার ফাঁসি দেওয়া হবে না, ফলে সে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। ফলে এটা এখন বন্দি প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুসারে তিনি শর্তটা ব্যাখ্যা করেছিলেন। তিনি শেখ হাসিনা স্বেচ্ছায় চলে যাবেন সে বিষয়ে কোনো মন্তব্য করেনি, যদিও পরে তারা ব্যাখ্যা দিয়ে অফ দ্য রেকর্ডই বলছে, এই কারণে সেটা কোট করা যাবে না, এবং সেটাতে বলেছেন তিনি যেতে চাইলে ভারত ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেবে এবং তিনি যেতে পারেন। আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা অবৈধভাবে আপনাদের আইন ভঙ্গ করে ভারতে গিয়েছেন বা নিজে হেলিকপ্টার চালিয়ে চলে গিয়েছেন, যেটা বাঙালিরা মনে করে? না, না, আদৌ না। একদম পরিষ্কার জয়শঙ্কর পার্লামেন্টে বিবৃতি দিয়েছেন তাদের অনুরোধেই। বাংলাদেশের সেনাবাহিনী এবং শেখ হাসিনা দুজনেরই, তাদেরই অনুরোধেই ভারত তাকে এখানে আসতে দিয়েছেন, এবং সে তো বাংলাদেশের সেনাবাহিনীর হেলিকপ্টার এবং তাদের বিমানে চেপে এসছেন, ভারতের সেনাবাহিনীর আসেন, তাই না? সুতরাং সেটা আমার মনে হয় না সেরকম করে, এবং সেক্ষেত্রে ভারতের এখনো সিদ্ধান্ত হচ্ছে তিনি আমাদের সম্মানিত অতিথি।